সেই ক্ষেত্রে আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়বো সেটা তোমরা জানো, লাভ এবং ক্ষতির উপর। এবং সেটা হচ্ছে আমরা যদি বলি যে সমানুপাত এবং লাভ ক্ষতি। আমি আমার যদি একটু পরিচয়টা দিই, পরিচয়টা দিলে আমি হচ্ছে তোমাদের রাকিব স্যার, অনেকে আমাকে চিনে থাকে এবং যেহেতু ফেসবুক লাইভ চলতেছে দ্যাটস ওয়াই আমি একটু আমার ইন্ট্রোডিউসটা দিতেছি। সো তোমাদের রাকিব স্যার আমি, এবং আমি পড়াশোনা করছি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। মূলত আজকে তোমাদের গণিতের সমানুপাত, লাভ এবং ক্ষতি এই চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ পড়ানো হবে, কিছু অঙ্ক করানো হবে। তবে তার আগে এই চ্যাপ্টারের কোন অধ্যায় বা কোন সূত্রগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো কি করতে হবে একটু আমরা দেখবো, কোন সূত্রগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো লাভ এবং ক্ষতি যদি আমরা একটু বলি যে আমাদের আসলে কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট যদি আমরা একটু জানাই, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে তোমাদের অনুপাত, একটা হচ্ছে অনুপাত। আচ্ছা, অনুপাতটা কি? অনুপাত যেহেতু বলা হয়, অনুপাতটা মূলত একটা ভাগ প্রক্রিয়া। কিরকম ভাগ প্রক্রিয়া হইতে পারে? যেমন ধরো একটা অনুপাত থাকতে পারে হচ্ছে 2:3। এই যে 2:3, ইস্টু মানে হচ্ছে এই যে একটা অনুপাত, এটা কি একটা অনুপাত। এখন এই যে 2:3 যেটা আছে, যেহেতু এটা একটা অনুপাত, আমরা চাইলে এভাবে লিখতে পারি 2/3। তার মানে অনুপাতটাকে প্রকাশ করা হইতেছে ভাগ দ্বারা। কি দ্বারা? ভাগ দ্বারা অনুপাতকে প্রকাশ করা হয়। এখন এই যে আমি বললাম 2:3, এটা প্রথম, এটাকে বলা হইতেছে প্রথম অনুপাত। এটা কি বলতেছে হচ্ছে দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত। এখন যদি আরেকটা থাকতো তাহলে বলতাম তৃতীয় অনুপাত। আর যদি আরেকটা থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে চতুর্থ অনুপাত। এখন এই যে চারটা যে অনুপাত দেওয়া আছে, 2:3:4:6, যদি প্রশ্নে তোমাদের দেওয়া থাকে 2.1-এর মতো এরকম, যে আসলে প্রশ্নের মধ্যে কি থাকতে পারে, প্রশ্নটা থাকতে পারে যে তোমার দুইটা অনুপাত দেওয়া আছে। একটু সবাই একটু মনোযোগ দাও। ধরো দুইটা অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে 16 এবং আরেকটা দেওয়া আছে ধরো 49। এখন প্রশ্নে যদি বলে যে এইটার মধ্য রাশিটা বের করো, মধ্য রাশি, তো মধ্য রাশিটা বের করার জন্য আমাদের কি, এটা কি পদ বলতো? এটাকে আমরা ধরি প্রথম পদ বা প্রথম রাশি। এটা কি ধরবো আমরা? প্রথম রাশি হিসাবে ধরতে পারি। আবার আরেকটা জিনিস ধরতে পারি, এটা হচ্ছে তোমাদের তৃতীয় রাশি। এটা কি রাশি? তৃতীয় রাশি। এখন এই যে প্রথম রাশি এবং এই যে তৃতীয় রাশি, এই প্রথম রাশি এবং তৃতীয় রাশি যেটা আছে, প্রথম রাশি আছে হচ্ছে 16। প্রথম রাশি কি আছে? 16। প্রথম রাশি ইজ ইকুয়াল টু 16 এবং তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু 49। এখন বলছে কি মধ্য রাশিটা বের করতে। আর মধ্য মানে কি আমরা জানি? মধ্য মানে আমরা জানি হচ্ছে এই যে 16 এবং এই যে 49, এটা মাঝখান বরাবর যে রাশিটা থাকে সেটাই হচ্ছে মধ্য রাশি। তার মানে মধ্য রাশির একটা সূত্র আছে, তোমরা ভালো করে এই জানো, তোমরা অলরেডি পড়ছো আমি জানি। সেটা হচ্ছে মধ্য রাশি, মধ্য রাশি হোল স্কয়ার, মধ্য রাশি হোল স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ, প্রথম রাশি গুণ কি রাশি? তৃতীয় রাশি। যদি কোনো কোশ্চেনে বলে যে প্রথম রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে, তাহলে আমাকে বের করে দাও একটা মধ্য রাশি, মানে মাঝখান বরাবর রাশিটা কত, মাঝখান বরাবর রাশিটা কত, এটা আমাদের বের করতে হবে। তো মাঝখান বরাবর যে রাশিটা আছে এটা কত? তোমরা একটু দেখো, শেয়ার দিতে পারছে? দেখো, হোল স্কয়ার, আমরা মধ্য রাশি বের করবো, তার মানে মধ্য রাশি হোল স্কয়ার। প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে 16। তৃতীয় রাশি কত? 49। তৃতীয় রাশি হচ্ছে 16 গুণন 49। এই যে 16 গুণন 49, আমরা আবার একটু লিখতে পারি মধ্য রাশি, মধ্য রাশি হোল স্কয়ার। 16 গুণ 49 করলে হয় হচ্ছে 784। ক্যালকুলেশন করলে হয় 784। তারপর মধ্য রাশি
সমান সমান √784। আচ্ছা, এখানে কেন রুট হইলো? আমরা জানি স্কোয়ারটা যখন ওই পাশে উঠে রুট হয়, স্কোয়ারটা উঠে ওই পাশে কি হয়, রুট হয়। দ্যাটস ওয়াই এখানে √784। তুমি ক্যালকুলেটরে √784 দাও, সেটার অ্যান্সার হবে 28। 28। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্কটা, এবং খুবই সহজ একটা অঙ্ক। প্রথমত আসো, আমাদের প্রশ্নে বলা হবে, যদি বলা হয় প্রশ্নে কি বলবে, প্রশ্নে বলবে হচ্ছে মধ্য রাশি বের করো। মধ্য রাশি বের করো। তো মধ্য রাশি বের করার জন্য আমাদের এই একটা সূত্রটা প্রয়োগ করতে হবে, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশি হোল স্কোয়ার। মধ্য রাশি কি স্কোয়ার, হোল স্কোয়ার, এই জন্য এটা কি একটা সূত্র গেল। ঠিক আছে, এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝছি। তোমরা যারা ফেসবুক লাইভে আছো, তোমরা একটু কমেন্টে জানাও যে আসলে তোমরা কি বুঝছো এই অঙ্কটা। খুবই ইজি একটা অঙ্ক, এবং এই অঙ্ক রিলেটেড তোমাদের মাস্ট বি কতে আসে, ক নাম্বার সৃজনশীলে এই সকল অঙ্কের ক্ষেত্রে আছে। তুমি জাস্ট সূত্রটা মুখস্থ করবা, এখানে আর কিচ্ছু লাগবে না। প্রথম মধ্য রাশি হোল স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, জাস্ট এইটা কি করবা, মুখস্থ করবা, আর কিচ্ছু করার দরকার নাই। দেন এখানে আমরা জানি যে 16 এবং 49 আছে, রাইট? তো 16 এবং 49 যেহেতু আছে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সমাধানের ক্ষেত্রে 16:28। 16:28, তারপর 2টা:, এগুলো হচ্ছে নিয়ম করতে হবে। তারপর কি বলতো, তারপর হচ্ছে 28:49। এই হচ্ছে এটার অ্যান্সার। তার মানে মধ্য রাশি কোন দুইটা, এই দুইটা হচ্ছে মধ্য রাশি। কোন দুইটা মধ্য রাশি? এটা হচ্ছে এই দুইটা হচ্ছে মধ্য রাশি। তার মানে 28:28 কেন দুইবার হলো? কারণ প্রথম পদের সাথেও সাথেও 28 আছে, আবার তৃতীয় পদের সাথেও 28 আছে। দ্যাটস ওয়াই এখানে 28:28 গেল। এই রিলেটেড অঙ্ক আসলে এখান থেকে আমরা এগুলো পারবো, আমরা পারবো, 100% পারবো। এখন যদি আমরা একটু দেখি, আরেকটা সূত্র প্রয়োগ আছে তোমাদের তোমাদের বইয়ে, আর একটা খুবই সুন্দর সূত্র একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো। সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম রাশি, তোমরা সবাই জানো এটা, আমি যতটুকু জানি। প্রথম রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথমের সাথে চতুর্থের একটা সম্পর্ক, প্রথম রাশির সাথে গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি, আর এটা কি বাকি থাকে, গুণ তৃতীয় রাশি। এই হচ্ছে একটা সূত্র, এবং এই সূত্রের ক্ষেত্রে কোশ্চেন গুলা কিরকম থাকতে পারে। তোমাদের বইয়ের খ নাম্বার অঙ্কের ক্ষেত্রে যদি আমি একটু দেখি, খ নাম্বার অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে দেওয়া ছিল 1/3 ইস্টু, দেওয়া ছিল হচ্ছে 1/5 ডাবল ইস্টু, দেন একটা বাক্স, এবং দেওয়া আছে হচ্ছে 7/10। এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে তোমাদের। কি কি কোশ্চেন দেওয়া আছে? বলছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এটা হচ্ছে সূত্র, সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমরা কি বলছিলাম, এটা হচ্ছে কি রাশি? এটা হচ্ছে প্রথম রাশি। এটা কি রাশি? দ্বিতীয় রাশি। এটা কি রাশি? তৃতীয় রাশি। এবং এইটা কি রাশি? এটা হচ্ছে চতুর্থ রাশি। এখন আমাদের বাক্সটা কোন রাশিতে আছে? ভাইয়া পুরা বাক্সতে রাশি আছে হচ্ছে তৃতীয় রাশি। তো আমাদের এখান থেকে কোন রাশিটা বের করতে হবে? এই যে এখানে যেটা আছে, এই মানটা বের করতে হবে, তৃতীয় রাশির মান। যেহেতু তৃতীয় রাশির মান দেওয়া নাই, যেহেতু কি নাই, তৃতীয় রাশির মান দেওয়া নাই। তো আমরা চলো একটু অঙ্কটা আমরা দেখি যে আসলে কিভাবে অঙ্কটা করি। তো প্রথম সূত্রটা আমরা দেখি, প্রথম রাশি। তাহলে প্রথম রাশির মান কত? 1/3 ইস্টু, তারপরে হচ্ছে ধরো যে চতুর্থ রাশি, মানে গুণ চতুর্থ রাশি কত? চতুর্থ রাশি হচ্ছে 7/10 সমান সমান দ্বিতীয় রাশি কত? 1/5 গুণ তৃতীয় রাশি কত? দেওয়া নাই, তার মানে এই যেটা ফাঁকাও দিতে পারো এইখানে, চাইলে তুমি এখানে লিখতে পারো তৃতীয় রাশি, যে কোনো একটা লিখলে হবে। ধরো আমি ফাঁকা না রেখে তৃতীয় রাশিটাই দেখি।
ঠিক আছে, তৃতীয় রাশি। এই তৃতীয় রাশিটাই মেইনলি আমাদের বের করতে হবে। তারপর চলো, 7 × 7 3 × 10 = 30 সমান সমান 1/5 গুণ তৃতীয় রাশি। ঠিক আছে, তারপর তারপর কি লেখা যায়? এই যে 1/5 এটা আমি এক পাশে আনি, যেহেতু আমার তৃতীয় রাশি বের করবো, গুণন তৃতীয় রাশি সমান সমান 7/30। তারপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান সমান 7/30। এখানে কি অবস্থায় আছে? এখানে হচ্ছে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে, তার মানে 5/1। দেখো এই পর্যন্ত তো আমরা বুঝছি, এই পর্যন্ত কি আমরা বুঝলাম? এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের কাজ করতে হবে, এখানে আমি যদি একটা দাগ দেই, দাগ দেওয়ার পর তৃতীয় রাশি সমান সমান 7/30 গুণ এই 5/1, গুণ হইলে কি হয়ে যায়? উল্টা যায়, তার মানে 1/5। 1/5। এখন দেখো, এখন আমরা যদি একটু কাটাকাটি করি, 30 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, 5/1 বা 1/5, আচ্ছা 1/5, ও সরি, এখানে 1/5 হবে তো, আমি আগে উল্টা ফেলছি, সরি। দেখো, এখানে 1 হবে আর এখানে 5 হবে কিন্তু। হুম, তার মানে এখানে 1, এখানে 5, তারপরে উল্টাই, তার মানে এখানে হবে উপরে 5 এবং নিচে হবে 1। তার মানে উপরে 5, নিচে হচ্ছে 1, কাটাকাটি করি, 5×6 = 30। 5×6 কি? 30। তার মানে কত আসে? 7/6। এইটা হচ্ছে অ্যান্সার। দেখো একটু খেয়াল করে আবার, একদম ইজি, যা সূত্র জানলে কি তোমাদের এখানে ইজিলি পারবা। আমি আবার একটু বলি, সেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে প্রথম রাশি সাথে চতুর্থ রাশির একটা মিল আছে, দেন লাস্টে আছে হচ্ছে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির মিল, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির মিল। প্রশ্নে দেওয়া আছে এরকম যে যদি 1/3 = 1/5 ডাবল ইস্টু একটা ফাঁকা ঘর 7/10 যদি এরকম থাকে, তাহলে এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, চারটা রাশি আছে। এই চারটা যে রাশি আছে, এই চারটা রাশি থেকে আমরা বলবো তৃতীয় রাশিটা বের করতে, কারণ ফাঁকা ঘরে হচ্ছে তৃতীয় রাশিটা। তো আমরা জানি সূত্র, সূত্র অনুযায়ী আমরা কি করলাম? অঙ্কগুলা মান বসাইলাম, অঙ্কের মানটা বসাইলাম। অঙ্কের মান বসাইলে হয় 1/3 গুণ 7/10 সমান সমান 1/5 গুণ তৃতীয় রাশি। তুমি চাইলে এখানে ফাঁকা ঘরও দিতে পারো, তোমার ইচ্ছা। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 7/30 সমান সমান 1/5। তারপর 1/5 গুণ তৃতীয় রাশি সমান সমান 7/30। এই জিনিসটা আমরা ওই পাশে নিয়ে গেলাম। তৃতীয় রাশি 7/30 ডিভাইডেড বাই 1/5, তৃতীয় রাশি 7/30 গুণ 5/1, 5/1। তার মানে কাটাকাটি করি, 5×6 = 30, তার মানে উপরে 7 থাকে আর নিচে কত থাকে? 6। এই হচ্ছে মূলত, যদি কোনো একটা জায়গায় অনুপাত, অনুপাত দেওয়া না থাকে, কোনো একটা অনুপাত, তখন এই সূত্রটা প্রয়োগ করা হয়। তো এটার ক্ষেত্রে কিভাবে আসলে আমরা করলাম, এটা আমরা নর্মালি জানলাম। ঠিক আছে, আচ্ছা, তো নর্মালি যেহেতু জানলাম, তোমরা চাই এটা তাহলে অ্যান্সার কত আসছে? 7/6। সো অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? ধরো 1/3 = 1/5 ডাবল ইস্টু এই যে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গাটা হচ্ছে পাইলাম 7/6 = 7/10। এই হচ্ছে এটার অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে এই যেটা। ক্লিয়ার? আচ্ছা, ফেসবুক লাইভে একটু আছে না বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দেখছো, তাহলে হচ্ছে 1/3 = 1/5, তারপর কি তোমার 7/6 এবং 7/10। ওকে, বুঝলাম। তাহলে আর কি বুঝবো আমি, বলো? আর বহুত কিছু বুঝার আছে, বুঝছো? দিন দুনিয়ায় আরো অনেক কিছু বুঝার আছে। প্রবলেম নাই, সেটা হচ্ছে 7 নাম্বার যে অঙ্কটা, আমরা একটু দেখি, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, সো প্রবলেম নেই, তোমাদের এই রেকর্ডটা দেওয়া হবে, নো প্রবলেম। ঠিক আছে, চলো 7 নাম্বার, আমরা কিছু সূত্র দেখি। সূত্রটা কি হইতে পারে? সূত্রটা হইতে পারে কোন জিনিস যে মূল্য
ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়, এবং যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলা হয়। তার মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অবশ্যই আমাদের একটু মনে রাখতে হবে, ক্রয় মূল্য কাকে বলে এবং বিক্রয় মূল্য কাকে বলে। ক্রয় মূল্য কি, যে মূল্যে ক্রয়টা করা হইতেছে, ক্রয় করা হইতেছে মানে কি, ক্রয় মানে হচ্ছে কিনতাছো, তাই ক্রয় মূল্য। এবং যে মূল্যে বিক্রয় করা হচ্ছে মানে বিক্রি করে দিচ্ছ, সেটাকে বলা হইতেছে কি, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে সেটা হবে লাভ। একটু ভালো মতো একটু ভালো মতো খেয়াল করো। ক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয়, তখন সেটাকে বলতেছি লাভ। এটা তো আমরা জানি। যেমন ধরো আমার এক শার্ট, এই শার্টটা আমি কিনতে চাচ্ছি, মানে কিনছি হচ্ছে ধরো 200 টাকায়, বিক্রি করলাম হচ্ছে 220 টাকায়। লাভ কত? লাভ হচ্ছে 20 টাকা। এই যে লাভ 20 টাকা হয়েছে, এটাকে বলতেছে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের লাভটা অনেক বেশি। লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে সূত্রটা কি হবে? লাভের সূত্রটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা যদি তুমি বের করতে পারো, তখন এটাকে বলতেছে হচ্ছে লাভ। তার মানে লাভের সূত্রটা আমাদের মনে রাখতে হবে, সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে কি দিব আমরা? ক্রয় মূল্য বিয়োগ দিলেই হয়ে যাবে হচ্ছে এখানে লাভ। ঠিক আছে। তারপরে হচ্ছে ক্ষতি। ক্ষতি আবার আছে আরেকটা, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তার মানে এটার উল্টা, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হবে ক্ষতি। তার মানে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতির ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে লাভ এবং ক্ষতি দুইটা সূত্র আমরা পড়লাম। একটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, আর ক্ষতির ক্ষেত্রে হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। খেলা শেষের দিকেই, বুঝছো? যদিও বুঝার কেউ নাই। কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত, কি বলছে, করকে মূল্য সংযোজন করা বা ভ্যাট বলে, ভ্যাট। আমি আবার বলি, কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদান প্রদান কি লিখছে? আচ্ছা, প্রদানকৃত করকে বলা হইতেছে সংযোজন কর অথবা ভ্যাট। আচ্ছা, এই যে সংযোজন এবং অথবা ভ্যাট যেটা বলতেছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু দেখবো, সমস্যা নেই। দেখো, একটা অঙ্ক আছে, একজন দোকানদার কি করতেছে, প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে। তার মানে প্রতি মিটারে 200 টাকা দরে 5 মিটার কি কিনছে? কাপড় কিনছে। 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনছে, কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলো। তার মানে 225 টাকা দরে কি করছে? বিক্রি করছে। তাহলে 1 মিটারে লাভ হয় কত, এটা আমাদের আগে বের করতে হবে। 1 মিটারে লাভ হয় কত টাকা বলো তো? 225 থেকে মাইনাস 200 কি করব? বিয়োগ দিব, হবে হচ্ছে শুধু 25 টাকা। কারণ আমরা জানি, আমরা লাভ যদি হয় সেক্ষেত্রে আমরা বিয়োগ দিব, কার সাথে কার বিয়োগ দিব? আমরা বিয়োগ দিব হচ্ছে বিক্রয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই দুইটা বিক্রয় করলে বা এই দুইটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের লাভটা বের হয়। ঠিক আছে। সুতরাং বলছে কি, 5 মিটারে, আচ্ছা, 5 মিটারে লাভ হয় কত? 5 মিটারে লাভ হয় হচ্ছে, জাস্ট নর্মালি 5-এর সাথে গুণ 25 দিব। কেন? কারণ এই যে লাভ যত হয়েছে, এটার সাথে 5 গুণ 25 দিলে হয় হচ্ছে 125 টাকা। 125 টাকা। এই অঙ্ক এই পর্যন্তই। ঠিক আছে, লাভ ক্ষতি অতটা কঠিন না, খুবই সহজ আছে। তার মানে 1 মিটারে লাভ হয় 225-এর সাথে 200 বিয়োগ, কারণ এই যে 200-র সাথে 225 বিয়োগ
সমান সমান 25 টাকা। সুতরাং 5 মিটারের লাভ হয় 5-এর সাথে গুণ 25। তাহলে এটার অ্যান্সার হবে 125। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে। মানে প্রতি কেজি চাউলের দাম হচ্ছে 40 টাকা, কয় কেজি কিনে? 50 কেজি কিনে। 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ হয়? নর্মাল বিষয় এখানে। দুইটা জিনিস দেওয়া আছে, 40 কেজি এবং 44 কেজি। দ্যাটস ওয়াই 44 থেকে 40 বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে, এবং যেহেতু লাভ, লাভের জন্য কি করতে হবে? এখানে বিয়োগ করতে হবে। এবং সেখানে আছে হচ্ছে 4 টাকা। যদি আমি একটু গুছিয়ে লিখি তোমাদের, ধরো 1 কেজি চাউলের ক্রয় মূল্য দেওয়া আছে, 1 কেজি চাউলের ক্রয় মূল্য কয় টাকা? 40 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 40 টাকা। 40 টাকা ছিল। 1 কেজি চাউলের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 44 টাকা। তাহলে এভাবে তুমি লিখতে পারো, একটা দাগ দিতে পারো লাভ। চাইলে এভাবে লিখতে পারো তোমরা, এই দুটো বিয়োগ করব 4 টাকা। অথবা, অথবা আরেকটা কাজ করতে পারো, সূত্র লিখতে পারো। বাট আমি একবারে ডিরেক্ট 4 টাকা লিখে দিলাম। ঠিক আছে। তারপরও লাভের সূত্রটা আমরা জানি, আবার একটু লাভের সূত্রটা লিখি। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেওয়া আছে 44, ক্রয় মূল্য হচ্ছে 40, সমান সমান 4 টাকা। এই 4 টাকা হচ্ছে কি তার লাভ। 4 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। 1 কেজি চাউলে লাভ হয় 4 টাকা। এবার লেখো। জায়গা তো নাই, ধরো আবার লিখি। তাহলে লিখবো এবার 1 কেজি চাউলের লাভ 4 টাকা। 1 কেজি চাউলের লাভ 4 টাকা। কয় কেজি বলছে? 50 কেজি। তার মানে 50 কেজি চাউলের লাভ হবে কত বলো তো? লাভ হবে, এই যে 50-এর সাথে গুণ 4 দিয়ে দিলেই, 4 × 5 = 20, মানে 200 টাকা। তার মানে লাভ হয় তার 50 কেজিতে হচ্ছে 200 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। 200 টাকা এখানে কি অ্যান্সার। ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা অঙ্ক দেখি তোমাদের। এখানে একটা দেওয়া আছে। আচ্ছা, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। মিস্টার রায় কি একজন সরকারি কর্মকর্তা? তো প্রশ্নে বলছে মিস্টার রায় যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শকের জন্য ভারতে যাবেন। তীর্থস্থান পরিদর্শকের জন্য কই কই যাবেন? ভারতে। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 অথবা 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপি, 42,500 রুপি জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে রুপির ক্ষেত্রে? তো আমরা বলতে পারি 0.85 রুপি সমান সমান 1 টাকা। কারণ 1 টাকাতে হচ্ছে 0.85 রুপি। আমরা টাকাতে একটু কনভার্ট করলাম, তাহলে একটু লিখি। 0.85 রুপি সমান সমান 1 টাকা লিখলাম। 1 রুপি সমান সমান কি হবে? উপরে কি যাবে বলতো? উপরে এই যে 1 এবং নিচে যাবে 0.85 টাকা। এখন এটাকে আমরা লিখতে পারি যে দশমিকটা উঠানোর পর, এই দশমিকটা উঠানোর পর আমরা 85 নিচে রাখলাম, 1 গুণ দিলাম। এই দশমিকের জন্য কি বলতো? 1। আর এই দুইটা আছে, এই জন্য 0। ঠিক আছে, বুঝছো? আমি দশমিকটা উঠাই দিছি। এই দশমিকটা উঠানোর জন্য আমি এটা এখানে 85 85 লিখছি। আর দশমিকের জন্য 1,
যে কয়টা সংখ্যা আছে ওই কয়টার জন্য শূন্য। এটা দশমিক উঠানোর নিয়ম। ক্লিয়ার? সুতরাং প্রশ্নে বলছে 42,500 রুপি। সুতরাং 42,500 রুপি সমান সমান 85, 1 গুণ 100 গুণ 42,500 রুপি। এই 85 দ্বারা এটা যদি কাটো, এটা হবে 500। আর 500 আর 100 গুণ করলে হয় 5। ঠিক আছে, 50,000। তো এটা হচ্ছে 50,000, এটা হচ্ছে কি বলো, আহ উত্তর। ঠিক আছে। তো রুপির থেকে কাহিনী হচ্ছে টাকা। এই রুপি এবং টাকা কি হবে, অবশ্যই মাসবি থাকবে। ঠিক আছে, রুপি এবং টাকা থাকে, মাস। কেন থাকে বলতো? কারণ রুপির সাথে টাকাটা অনেক অনেক এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য তুলে ধরছে। ঠিক আছে, পার্থক্য তুলে ধরছে। ওকে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমি তোমাদের আজকে একটু করাবো, এবং খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পিতা পুত্রের কাহিনী নিয়ে আমি আজকে একটা সূত্র করাবো, সেটা খুবই দ্রুত আমি জানাবো, প্রবলেম নেই। পিতা পুত্রের সূত্রটা আমি করব। ঠিক আছে। আচ্ছা, তো পিতা পুত্রের যেই সূত্রটা আছে নর্মালি, পিতা পুত্রের সূত্রের সাথে আমি আজকে একটু তোমাদের সাথে পরিচয় করে দেবো। এবং কোন অঙ্কটা আমি করবো সেটা হচ্ছে এই যেটা বলছে, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছর। তিনটা জিনিস দেওয়া আছে কার? কবির সাহেবের। 5 বছর, 7 বছর এবং 9 বছর কার বয়স? এটা হচ্ছে পুত্রের বয়স, তিনটা পুত্র। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। তার মানে বয়স অনুপাতে মানে হচ্ছে তাদের বয়সের পার্থক্য অনুযায়ী তাদেরকে এই কয়েকটা টাকা ভাগ করে দিছে। কত টাকা? সেটা হচ্ছে 42,500 টাকা, সরি 42,000 টাকা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি কত টাকা করে তারা পাবে, কত টাকা করে তারা পাবে। তো এই ক্ষেত্রে কবির সাহেবের মোট টাকার পরিমাণ কত টাকা বলছে? 42,000 টাকা। তাহলে বলতে পারি কবির সাহেবের কবির সাহেবের মোট টাকার পরিমাণ 42,000 টাকা। 3 পুত্রের বয়স যথাক্রমে, 3 পুত্রের বয়স যথাক্রমে 3 পুত্রের বয়স কত কত দেওয়া আছে? 5 বছর, 5 বছর, 7 বছর ও 9 বছর। এভাবে একটু দাগ করে লিখবা তোমরা। ঠিক আছে, 3 পুত্রের বয়সের অনুপাত। চলো, 3 পুত্রের বয়সের অনুপাত। অনুপাত কত বলো তো? অনুপাত হবে অবশ্যই এই 5, 7 এবং 9। সরি, 5:7:9। 5:7:9 অনুপাতের রাশিগুলোর যোগফল। 3 পুত্রের বয়সের অনুপাতের রাশিগুলোর যোগফল। যোগফল কি হবে বলো? 5+7+9। তো 5+7+9 যোগ করলে হয় 21। তাহলে এটা কি বের করলাম? এটা আমরা নর্মালি বের করলাম যে কবি সাহেবের টোটাল টাকার পরিমাণ কত, সেটা হচ্ছে 42,000 টাকা বা 4200 টাকা, 4,200 টাকা।
তিন পুত্রের বয়স যথাক্রমে দেওয়া আছে 5 বছর, 7 বছর এবং 9 বছর, এটা দেওয়া আছে। তারপরে তাদের অনুপাত বের করতে হবে, মানে তাদের যোগফল বের করতে হবে। 5+7+9 হইলে হয় 21। এবার আমরা আলাদা আলাদা ভাবে প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র এবং তৃতীয় পুত্রে কে কত টাকা পাইছে সেটা একটু আমরা দেখবো, ঠিক আছে, বয়স ভেদে। তো চলো আমরা একটু দেখি। আমরা এটা লিখতে পারি, প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে টোটাল কত? টোটাল হচ্ছে 4200 গুণ 5/21। 5 ভাগ কি 21? 5 কেন? কারণ প্রথম পুত্র এটা, দ্বিতীয় পুত্র এটা এবং তৃতীয় পুত্র এটা, এই জন্য 5/21। 21 দ্বারা 42-এ কাটো, 21 দুগুণা 42, তার মানে 200 হবে। 5 দুগুণা 10, তার মানে এই টাকা, 1000 টাকা। এটা কে, কোন পুত্র পাইছে? এটা হচ্ছে প্রথম পুত্র পাইছে। এরপর আমরা যদি দেখি একটু দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে। আচ্ছা, এটা এই পর্যন্ত তুলো, তোমরা সবাই তুলছো হয়তো। এবার আসো দ্বিতীয়, আমরা এবার দ্বিতীয় পুত্রটা বের করব, বা দ্বিতীয় পুত্র। দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে, দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে কি লাস্ট 4200 গুণ কত ছিল? এখানে ওরা ছিল 7, আর নিচে হচ্ছে 21। 21 দ্বারা 4200 কাটলে আবার সেম, সেটা হচ্ছে 200। 7 দুগুণা 1400 টাকা। আস্তে আস্তে বাড়তেছে, কেন? কারণ বয়স ভেদে পুত্রের পরিমাণটা একটু বেশি থাকবে, ঠিক আছে। তৃতীয় পুত্রের ক্ষেত্রে সেম আবার 4200 গুণ, উপরে কত ছিল? ওরা ছিল হচ্ছে 9 এবং নিচে ছিল 21। 21 দ্বারা আবার যদি তা কাটো, তার মানে আবার 200। 9 দুগুণা 1800 টাকা। তার মানে আমরা বলতে পারলাম প্রথম পুত্র, প্রথম পুত্র পাইছে হচ্ছে 1000 টাকা। তারপর হচ্ছে দ্বিতীয় যে পুত্র, সে পাইছিল হচ্ছে কত? 1400 টাকা। 1400 টাকা। এবং তৃতীয় পুত্র যিনি ছিল, সে অবশেষে পাইছে 1800 টাকা। একটু খেয়াল করে দেখবা যে এই যে 1000, 1400 এবং 1800, এই টাকাগুলা কিন্তু বয়স ভিত্তিক ভাবে একটু বেশি পাইছে কে? পাইছে হচ্ছে তৃতীয় পুত্র। কারণ তৃতীয় পুত্রের বয়স এখানে কত দেওয়া ছিল? তৃতীয় পুত্রের বয়স দেওয়া ছিল হচ্ছে 9 বছর, তারপর 7, তারপর 5। তার মানে প্রথম পুত্রের ছিল 5 বছর, 5 বছর হয়ে সে টাকা পেয়েছে 1000। তারপর দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে বয়স ছিল 7 বছর, 7 বছর হয়ে তার টাকা পাইছে 1400। এবং তৃতীয় যে পুত্র পাইছে হচ্ছে 9 বছর, তাহলে সে পাইছে 1800। একটু মজার বিষয় হচ্ছে এই তিনটা যোগ দাও, দেখো যোগ দিলে ওই টোটাল 4200 হবে। খেয়াল করো, 1800 আর 1000 2800, 2800 আর 1000 3800, 3800 আর 400 কত বলো? 4200 টাকা। সো খুব সুন্দরভাবে তার পিতা খুব ভালোভাবে ভাগ বন্টন করে দিছে। এতে কোনো কোনো ধরনের ঝগড়া করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। এটা জাস্ট এইভাবে করে কি করতে হবে? অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো ক্লাসটাকে আমি এই পর্যন্ত শেষ দিব নাকি? দিয়ে দিলে মনে হয় বেটার হয়। হুম। কারণ ক্লাসটা খুবই ভালো হয়েছে, এবং ক্লাসের কয়জন উপস্থিত ছিল এটা আসলে জানা নাই আমার। ঠিক আছে, সো প্রবলেম নাই, ইনশাল্লাহ নেক্সট দিন। তবে এটা রেকর্ডে হয়তো বা যাবে, রেকর্ডেড ক্লাস হিসাবে এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো প্রবলেম নাই। সবাই এই পর্যন্ত থাকবে। লাস্ট একটা কথাই, সেটা হচ্ছে এই যে এই কথা, কি কথা বলো, www.eduporibar.com, তোমাদের একটা মানে আমাদের একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের আহ যেই কোনো ক্লাস রেকর্ড, তোমরা যদি থাকো আর কি এডু পরিবারের সাথে, যে কোনো ক্লাস রেকর্ড, যে কোনো নোটিশ, ক্লাস রুটিন, সাপ্তাহিক পরীক্ষা রুটিন, তারপর বিভিন্ন ধরনের লেকচার শিট, তোমরা এই ওয়েবসাইটে খুব ইজিলি পাবা। ওয়েবসাইটে কি পাবা? খুব ইজিলি পাবা। এবং
তোমরা তোমাদের ফ্রেন্ডরা যদি থাকে কেউ, তাহলে অবশ্যই অবশ্যই তাদের একটা হটলাইন নাম্বার আছে, এই হটলাইন নাম্বারে যোগাযোগ করবা। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত ক্লাসটা শেষ দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।